জানো, আমি যেটা ভীষণ পরিমাণে বিশ্বাস করি, যেটা সময়। সময় তোমাকে জবাব দেবে। তুমি যে কর্মফল করেছো তার জবাব তোমাকে সময় দেবে। ঠাকুরের উপরে যদি তুমি বিশ্বাস রাখো, সময়ের উপরে যদি বিশ্বাস রাখো, তোমার ইষ্ট দেবতার উপরে যদি তুমি বিশ্বাস রাখো, আমি আস্তিক নই, আমি নাস্তিক। আমি সবসময় যেন ঠাকুরের উপরে বিশ্বাস রেখেই চলি, সর্বদাই তাই চলি, এবং সমস্ত দায়ভার আমি আমার ঠাকুরকে দিয়েই চলি। তো যাই হোক, যাই পেয়েছি আমি আমার জীবনে সব কিছু তারই কৃপায় পেয়েছি। আমি সবসময় যেন ঠাকুরের কাছে প্রার্থনা করি, এবং আমি গ্রেটফুল। আমি বলি যে আমি আমার এতটুকু পাওয়ার হয়তো আমি যোগ্যতা অর্জন করতে পারতাম না যদি ঠাকুর আমার সাথে না থাকতো, আমার গুরুদেব আমার সাথে না থাকতো। আমার গুরুদেব আমাকে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা পদক্ষেপে আমাকে বের করে নিয়ে আসে বিপদের থেকে। সেরকমই বিপদের থেকে হয়তো আমি বেরিয়ে এসেছি। তো যাই হোক, সেই ব্যাপারটা নিয়ে বলতে বসিনি, কথা বলতে আমি এখানে বসিনি। আমার কথা হচ্ছে যে আমাদের সময়কে সময় দেওয়া উচিত, এবং সঠিক সময় সঠিক কাজটা করা উচিত, তাহলে তার সেই মূল্যটা থাকে। বুঝতে পেরেছো? সঠিক সময় সঠিক কাজ করা উচিত। তো সেরকমই আমার জীবনেও ঘটে যাওয়া এরকম একটা কথা, সেটা হচ্ছে আমি এতদিন বাদে সুয়ের এই কথাগুলো কেন রিভিল করলাম, এতদিন বাদে কেন বললাম। সু যদি আমাকে নিয়ে নেগেটিভ কথা না বলতো, এত বাজে মহিলা না বলতো, তাহলে কি আমি বলতাম না? এগুলো নিয়ে অনেক প্রশ্ন উঠছে। যাই হোক, আমি ডিটেলসে আলোচনা করবো। একটা কথা তোমাদেরকে বলে রাখি, জীবনকে আমরা যেভাবে চালনা করতে চাই, জীবন কিন্তু সেরকম করে চলে না। জীবন সেরকম চলে না। জীবন নদীর মতন আঁকাবাঁকা পথ দিয়ে চলে। আমরা জানি না আগামী মোড়ে জীবনে যেরকম নদীর মতন মোড় নেয়, সেরকম এই আঁকাবাঁকা পথের মধ্যে এই মোড়টা কোন দিকে নেবে, ঠিক মোড়টা কিভাবে নেবে, আমরা কিন্তু কেউ জানি না। আমার জীবনে যেরকম আমি একটা মোড় নেবো, আমি সেটা জানতাম না, কিন্তু আমি এরকমই ক্যাজুয়ালি চলছিলাম। কিন্তু এরকম করে একটা মোড় নেবো, সেটা কিন্তু আমি নিজেও জানতাম না। যাই হোক, ওই যে বললাম যে আমরা জীবনকে যেভাবে চালনা করতে চাই সেভাবে জীবন চালনা হয় না। ওদের জীবন সময় যেভাবে চালনা করতে পারবে সেরকমই চলবে। বুঝতে পেরেছো? যে সময় থেকে বড় বলবান আমার মনে হয় না আর পৃথিবীতে কিছু আছে। তো আমি তোমাদেরকে আগে ওয়েলকাম করিনি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। জানি আজকে আমি অনেকের কাছে খুব খারাপ, আবার অনেকের কাছে হয়তো ভালো, বা অনেকের কাছে একদম কনফিউজড একটা ক্যারেক্টার, এটা হতেই পারি। আমি একটা মানুষ, আমি নিজের কাছে, নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকতে চাই, এবং আমার সাথে যার মতের মিল হবে তারা হয়তো আমাকে ভালোবাসা দেবে, যাদের মতের মিল হবে না তারা আমাকে ভালোবাসা দেবে না। যাই হোক, অপোজিট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে সেটা হচ্ছে রিম্পা এবং দীপ্তিদি। দীপ্তিদিকে বরাবরই আমি কটাক্ষ করেছি, রিম্পাকেও বরাবর আমি নোংরা কথা বলেছি, বাজে কথা বলেছি, যার সাথে আমার কোনোদিনও শত্রুতা ছিল না। তো কন্ট্রোভার্সি জোনটা তো এরকমই। যদি তুমি কারোর হয়ে কথা বলতে চাও, তাহলে কিন্তু অপোজিট পক্ষে যে দাঁড়িয়ে আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হয়ে তুমি কথা বলছো, তার অপোজিট পক্ষে যে দাঁড়িয়ে আছে তাকে নিয়ে তোমাকে কথা বলতে হবে, কারণ তুমি তাকে রক্ষা করতে এসেছো এবং তুমি রক্ষা কবচ হয়ে তার সামনে দাঁড়িয়ে রয়েছো। এবং অপোজিট পক্ষের লোকগুলো যখন তাকে অ্যাটাক করবে, তোমার মূল কর্তব্য হবে সেটা হচ্ছে ওই মানুষগুলোকে মুতোর জবাব দেওয়ার। সেরকম জবাবও আমি দিয়েছি। বুঝতে পেরেছো? যার ফল আমি ভোগ করতে পেরেছি। তো দীপ্তিদি আমাকে নিয়ে ভালো বলেছে, এবং বলেছে, অ্যাপ্রিসিয়েটও করেছে, এবং আমাকে আহ্বান জানিয়েছেন, বলতে পারো সুস্বাগতম করেছেন, যে আমি এতদিনে এসেছি, ভালো এসেছি, দের আয়ে তো দুরুস্তায়, সব কিছু ফেলে আমি যখন ফিরে এসেছি, তাহলে নিশ্চয়ই কোনো ভালোর দিকে এগিয়ে যাব। মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমি নিজেকে প্রতিস্থাপিত করতে পারবো। কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে বায়াসনেস নয়, কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে একতরফা ভালো দেখা নয়, কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে যেরকম ভালো সেরকম খারাপ। বুঝতে পেরেছো? এটাই হয়তো আমাকে বোঝানোর ছিল। বলে সময় ভীষণ বলবান, সময় সব কিছু বুঝিয়ে দেয়। ইমোশনাল বশীভূত হয়ে আমরা এখানে কাজ করতে আসাটাই ভুল হয়েছে, এটা হচ্ছে ব্যাপার। তো দীপ্তিদির কিছু কথা আমি যেটা প্রথমে বললাম, সেটাকে দীপ্তিদি অনেক ধন্যবাদ, তুমি আমাকে এরকম করে গ্রহণ করেছো, কারণ আমি তোমাকে নিয়ে প্রচুর নেগেটিভ কন্টেন্ট করেছি। তারপরেও যে তোমরা এরকম করে আমাকে গ্রহণ করেছো, তার জন্য আমি ভীষণ আপ্লুত। এবং রিম্পাকেও ধন্যবাদ জানানো হয়নি, রিম্পাও আমাকে সেই ভিডিওতে কমেন্ট করেছে। তবে আমি সেই মুহূর্তে বলার মতন পরিস্থিতিতে ছিলাম না, মানসিক পরিস্থিতি ভীষণ খারাপ ছিলাম, ভীষণই খারাপ ছিলাম মানসিক পরিস্থিতি। আমি কাউকে কোনো কথা বলতে পারিনি। তো এত হঠাৎ করে সবকিছু হয়ে গেছে না, তো যে সেই কারণে আর কি। তো আমি রিম্পাকে অনেক ধন্যবাদ জানাই, যে এটাই তো মানুষ, এটাই তো আমরা, তাই না? যে আমরা নেগেটিভ কন্টেন্ট করি, তার মানে এটা নয় যে কারোর বিপদে কেউ পাশে দাঁড়াবো না, বা কারোর চোখের জল দেখলে পরেও তার পাশে কি একটু সহানুভূতি জানাবো না, এটা হতে পারে না। এটা হচ্ছে মানুষের পরিচয়। যারা এইসব সেন্সিটিভ ব্যাপারগুলোকে নিয়েও নোংরাভাবে কথা বলে, তারা মানুষের পর্যায়ে পড়ে না। যাই হোক, আমার দীপ্তিদির কিছু কথা ক্লিয়ার করার রয়েছে আজকের ভিডিওটা, সেটা নিয়েই বলতে চলেছি। সেটা হচ্ছে সুয়ের ব্যাপারে। দীপ্তিদি আমাকে বলেছে, তাহলে এতদিনে আমাদের নৈতিক জয় হলো, তাহলে এতদিনে সত্যিটা বেরিয়ে আসলো। আমরা যে শুরুর থেকেই যে আমরা সঠিক ছিলাম সুয়ের ব্যাপারটা, সেই ব্যাপারটা হচ্ছে এতদিনে স্ট্যাম্প লাগালো, হচ্ছে আমার কথা বলছে, আমি স্ট্যাম্প লাগালাম। তাহলে কি এতদিন তোমরা জেনে শুনে চুপ করেছিলে? তাহলে জেনে শুনে চুপ করে থাকা মানে জেনে শুনেও যদি আমি ওকে চুপ করে থাকি,
তাহলেও সেটা আমি অন্যায় করেছি, এটা দীপ্তিদির বলার কথা। বা এটা বলতে পারো যে অন্যায় সহে এবং অন্যায় করে দুজনেই কিন্তু সমদোষে দোষী, এটা দীপ্তিদি বলার চেষ্টা করেছে। আমি এগুলোকে কোনোদিনই অস্বীকার করতে পারবো না, তবে কিছু কিছু জায়গা একটুখানি ক্লিয়ার করার ব্যাপার রয়েছে। দীপ্তিদি তুমি যেটা বলেছো যে তাহলে এই যে পোষ্যর ব্যাপারটা, সেটা হচ্ছে মিট আপের আগের ঘটনা। এগুলো জানার পরেও আমি কিভাবে মিট আপে গেছি, বা বলতে পারো যে তারপরেও আমি কিভাবে ওর সাথে সখ্যতা বজায় রেখেছি, তারপরে ওর হয়ে আমি কিভাবে ভিডিও করেছি, এত দূর থেকে আমি মিট আপে গেছি। হ্যাঁ, এত দূর থেকে আমি মিট আপে গেছি। আমার দুটো সন্তান এবং আমার ছেলে হচ্ছে ছোট। যখন আমি মিট আপে গিয়েছিলাম আজ থেকে 2 বছর আগে, আমার ছেলে তখন 2.5 বছর সম্ভবত বয়স ছিল, 2.5 বছর, ওকে রেখে কিন্তু আমি গিয়েছিলাম মিট আপে। তবে এই যে বললাম না কিছু ক্লিয়ার করার ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে তোমরা আমার থেকে অনেক সিনিয়র, সেটা হচ্ছে বয়সের দিক থেকে তো আমি দীপ্তির দিক থেকে জুনিয়র হবই, রিম্পার দিক থেকে আমি, রিম্পাকে যদি বলি রিম্পার দিক থেকে আমি হচ্ছে সিনিয়র, তো খুবই সামান্য কিছু মাসের হতে পারি। রিম্পা যেই বয়সটা রিম্পা বলেছিল তার থেকে আমি খুব সামান্য কিছু মাসের রিম্পার থেকে বড়, সেই জন্য ওকে আমি তুই তাকারি করি, এবং দীপ্তিদিকে আমি তুমি করেই বলি। যাই হোক, দীপ্তিদি আমার থেকে যেরকম সিনিয়র, সেরকম হচ্ছে রিম্পা, দীপ্তিদি সবাই কিন্তু কর্মক্ষেত্রে আমার দিক থেকে সিনিয়র, কর্মক্ষেত্রে আমার দিক থেকে সিনিয়র। এবং দীপ্তিদি এই যে আমি যখন এসেছি, আমার বয়স এখন 2 বছর হতে চলেছে, 2 বছর 2.5 বছর হবে হয়তো, নাকি জোর হলে হয়তো 3 বছর হবে, কিন্তু ওদের জার্নিটা আমার থেকে 1-1.5 বছর আগে। এবং সুকে ওরা রুট থেকে চেনে, সুকে ওরা রুট থেকে চেনে, মানে সুয়ের হয়ে প্রথমে কিন্তু দীপ্তিদি ভিডিও করতো, এবং সুয়ের সাথে প্রথম দিকে আমি রিম্পারও সখ্যতা দেখতে পেয়েছিলাম, প্রথম দিকে, একদম প্রথম দিকে। তারপরে তো MSLকে নিয়ে যখন দীপ্তিদি ভিডিও করা শুরু করলো এবং সুয়ের এগেনস্টে গেল, কখন এগেনস্টে গেল, যখন সু জন্ম পরিচয় জানতে চাইলো ওই বাচ্চাটা, বুঝতে পেরেছি। আমি যদি ভুল না হয়ে থাকি, তাহলে যদি ভুল হয়ে থাকি আমাকে একটু ঠিক করে দিও। যাই হোক, তো এই যে তুমি রুট থেকে চিনেছো, আমার ভুলটা কোথাও হয়ে গেছে বলো তো? আমার ভুল হয়ে গেছে, আমি রুট থেকে ওকে চিনি, মানে আমি ভেতরে খুদে দেখার চেষ্টাটা করিনি। আমি কোন সময় সুরের পাশে এসে দাঁড়িয়েছি, আমি যখন চ্যানেল খুলেছি, আমার সদ্য চ্যানেল খোলা, এবং চ্যানেল খুলে আমি চ্যানেলটা খুলেছি, সত্যি কথা বাস্তব কথা, চ্যানেলটা খুলে আমি যখন এসেছিলাম তখন প্রথমে আমি দেখেছিলাম টুন অ্যান্ড মমকে, মানে আমাদের মুনমুনদিকে, তারপরে দেখেছিলাম মিলিকে, তারপরে এসেছিল আমাদের সঞ্জয়কে, এদেরকে দেখেছিলাম, তারপরে এসেছে সুতপা। এই একে একে করতে করতে দেখেছি আমি দীপ্তিকে, রিম্পাকে এবং দীপ্তিকে কিন্তু সেভাবে, দীপ্তিদিকে কিন্তু সেভাবে দেখিনি। আমি এই অনেস্ট গ্রুপটাকে দেখেছিলাম, দেখে ভিডিও করতো, দেখতাম, সেই ক্যারেক্টারগুলোকে নিয়ে কথা বলতো, সেই ক্যারেক্টারগুলোকে আস্তে আস্তে জানতে শুরু করলাম, চিনতে শুরু করলাম, বুঝতে পেরেছো? তারপরে কিন্তু আমারও মনে হলো আমিও এখানে প্রতিবাদ করতে পারি, বা আমিও আমার বক্তব্য রাখতে পারি। বিশ্বাস করো, আমার না কোনো নলেজ রয়েছে, না কারোর সম্বন্ধে কোনো জ্ঞান অর্জন রয়েছে, না যেই সব ক্যারেক্টারগুলোকে নিয়ে বলছে সেই সব ক্যারেক্টারগুলোকে আমি ভালোভাবে চিনি না জানি। আমি কি করেছি, একটা ঝোঁকের বশত আমি কন্ট্রোভার্সি চ্যানেলটা খুলে বসেছি। কারণ কি, ওই যে মনের মধ্যে একটা ইচ্ছা, এটা সুপ্ত ইচ্ছা বরাবরই ছিল, এই সুপ্ত ইচ্ছাটা বরাবরই ছিল, আমি কিছু বলবো এবং 10টা মানুষ শুনবে, এবং ভালো কিছু বলবো, আমি কোনো খারাপ কিছু বলবো না, আমি ভালো কিছু বলবো, এই ধরনের ব্যাপারটা কিন্তু আমার মধ্যে আগাগোড়াই ছিল। সেই কারণে সেই যখন দেখলাম একটা প্ল্যাটফর্ম এরকম পেয়েছি যেখানে আমি আমার বক্তব্যগুলো রাখতে পারি, আমি চ্যানেলটা খুলে বসে পড়েছি। এবার সেই চ্যানেল খোলার দরুন, যখন আমি চ্যানেল খুলে এখানে প্রথম আসলাম কন্ট্রোভার্সির জন্য, তখন গীতাদির সাথে সুতপার ওই ইসেতে মিট আপে, মানে মইয়ের মিট আপে সু আর হচ্ছে গীতাদি একটা ইসে হলো, মানে সখ্যতা হলো, গীতাদি কান্নাকাটি দেখলাম। তারপরে সেটা নিয়ে কিমার, যার হচ্ছে মুথ নিয়ে এসেছিস, এরকম ধরনের কিছু একটা কমেন্ট করেছিল, কমেন্ট পাস করেছে। তারপরে আমি সীমাকে দেখতে গেলাম। তারপরে এরকম করতে করতে একজন করতে করতে আমি সবাইকে মোটামুটি দেখতে শুরু করলাম, এবং আমার জানতে, আমার বুঝতে, আমার শিখতে এতটুকু মানে সময় লাগার আগেই অনেস্ট গ্রুপের সাথে সুয়ের একটা ক্ল্যাশ শুরু হয়ে গেল, সুয়ের সাথে অনেস্ট গ্রুপের একটা গন্ডগোল শুরু হয়ে গেল। আমি দেখিনি যে সুয়ের কত বড় চ্যানেল, অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কত বড় চ্যানেল, সুয়ের কত ভিউজ হয়, অন্যান্য কন্ট্রোভার্সি চ্যানেলের কত ভিউজ হয়, সু কি মানসিকতার মানুষ, বা অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি মানসিকতার মানুষ, মানুষ যেন তো বড় দেয়। আমরা সারা জীবন যদি একজনের মানুষের পাশে দাঁড়িয়ে থাকি, তাও হয়তো সেই মানুষটাকে আমি চিনতে পারবো না। আজকে বিয়ে হয়েছে আমার 13 বছর রানিং, আমি হয়তো আমার হাজব্যান্ডকেও ঠিক করে চিনতে পারিনি, এরকম আমার মনে হয়। মাঝে মাঝে ও এমন কথা বলে, আমি ভাবি কি এই মানুষটা এরকম করে কথা বললো কি হবে, তাহলে কি মানুষটাকে আমি চিনতেই পারিনি, এরকম হচ্ছে ব্যাপার। তাহলে তাদেরকে তো আমি এখানে ক্যামেরার মাধ্যমে, সরি এই ফোনের মাধ্যমে, এই ফোনের মধ্যে থেকে দেখতে পাচ্ছি, তাদেরকে চেনাটা বড্ডই মানে মুশকিলেরই কথা। তো আমি যখন এসে এখানে মোটামুটি পদার্পণ করলাম, আমার চ্যানেলে মোটামুটি একটুখানি সাবস্ক্রাইবার শুরু হলো আর কি, 100, 150, 200 এরকমই সাবস্ক্রাইবার হয়েছিল। তখন তনুশ্রীদির 700 সাবস্ক্রাইবার, এটা আমার মনে আছে। তনুশ্রীদির 700, আর আমার ওই 100-200 একটা চ্যানেলের ছিল। যাই হোক, তখন সুতপার এবং অনেস্ট গ্রুপ সবার মধ্যে কিন্তু একটা গন্ডগোল লেগে গেছে। আমি আদার্স কিচ্ছু চিন্তা করিনি, বিশ্বাস করো, আমি আদার্স কিচ্ছু চিন্তা করিনি। আমি শুধু চিন্তা করেছি একটা মহিলাকে কেন সবাই মিলে এরকম করে অ্যাটাক করবে। মহিলাটার পাশে কেউ ছিল না,
আমি ভাবলাম কি এইবার তাহলে এই মহিলাটার পাশে দাঁড়াই। কেন মহিলাটাকে সবাই মিলে অ্যাটাক করবে? কেন অ্যাটাক করবে? ওর যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে সেটাকে মিটমাট করে নেওয়া উচিত। ওর যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে সেটা ভালোভাবে বলা উচিত, নোংরা ভাষায় অ্যাটাক করা উচিত নয়। সেই সময় নোংরা থেকে নোংরা ভাষা সবার মুখে ছিল, অ্যাটাকের উপরে অ্যাটাক হচ্ছিল। আমি শুধুমাত্র একটা মানবিকতার খাতিরে বললাম যে আমি মন থেকে বিচার করেছিলাম, এখান থেকে নয়, আমি মন থেকে বিচার করেছি। এবং মন থেকে বিচার করা সবসময়ের জন্য যে ভালো এবং তোমার জন্য ভালো হবে এটা কিন্তু নয়। মনের থেকে বিচার করে যেই কাজটা করবে সেখানে 90% কাজই কিন্তু ভুল হয়, আমি 100% শিওর। যাই হোক, মন থেকে বিচার করে ওই মহিলার পাশে দাঁড়িয়েছিলাম। আমি রুট ঘাটিয়ে নিই যে মহিলাটার পাশে কেন নেই, এত তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে, কেন মহিলাটার পাশে কেউ নেই। আমি ভাবিনি, আমি মহিলাটার পাশে হয়ে দাঁড়িয়ে এবং তোমাদের সবাইকে যেরকম অ্যাটাক করেছি সেরকম হচ্ছে সঞ্জয়কেও অ্যাটাক করেছি, আজকে সবার নাম ধরে বলছি, সবাইকে অ্যাটাক করেছি, এটাতে আমি অস্বীকার করবো না, করেছি অ্যাটাক। এবার ব্যাপারটা হলো যত দিন যেতে শুরু করলো তত আমি ওর হয়ে ভিডিও করতে শুরু করলাম। থাকলো কমিউনিটি পোস্ট, যে কমিউনিটি পোস্ট দিলে পরেও যে ভিউজ হয়, ইনকাম হয়, ওর লোকগুলো আমাকেও দেখবে, ওর দর্শকগুলো আমাকে দেখবে, এই নলেজটাই আমার ছিল না। এরকম যেটা পোস্টও হয় সেই নলেজটাই আমার ছিল না, যে একটা কমিউনিটি পোস্ট দিলে পরে বড় চ্যানেল যদি কমিউনিটি পোস্ট দেয় তাহলে সেখানেও দর্শক আসে, সেখানেও ভিউজ হয়। একদিন হঠাৎ দেখলাম আমার একটা ভিডিওতে হঠাৎ ভিউজ। আমি বললাম ভিউজ কীভাবে হলো? এই দেখো, তোমরা তো জানো তোমার চ্যানেলটা কত দূর এবং তোমরা জানো যে ওখানে ভিউজটা কতটুকু হতে পারে, কিন্তু আমি যখন চ্যানেলটা খুললাম দেখলাম যে ভিউজটা বেশ ভিউজ। আমি জানতামই না আমার ভিডিওটা কমিউনিটি পোস্ট দেওয়া হয়েছে, আমি জানতামই না। আমি বেশ 3-4 দিন বাদে হয়তো আমি দেখেছি। কেন, তোমরা সবাই জানো আমার এই চ্যানেলের বাইরে আমার ব্যক্তিগত জীবনে আমি একটা চাকরি করি এবং তারপরে আমার 2টো সন্তান রয়েছে, তারপরে আমার সংসার, শ্বশুর শাশুড়ি সবাই রয়েছে। এবং সেই সময় আমার শ্বশুর সদ্য হয়তো আমার শ্বশুর গমন করেছেন, পরলোক গমন করেছেন, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তখন সদ্য পরলোক গমন করেছেন, এরকম একটা ব্যাপার। তো সেই সময় মানে ভীষণ একটা পরিস্থিতির মধ্যে ছিলাম, কিন্তু আমি ইউটিউবটা অতটা ঘাটতাম না। আমার ওর হয়ে বলতে হবে, তোমাদের সবার ভিডিও দেখতে হবে, ওর হয়ে বলতে হবে, ওকে রক্ষা করতে হবে, এটাই মাথার মধ্যে ঢুকেছিল। তা ভিউজের জন্য, কমিউনিটি পোস্টের জন্য, ইনকামের জন্য, এগুলোর জন্য নয়, শুধু মানবিকতা খাতিরের জন্য আমি এর পাশে দাঁড়িয়েছিলাম। থাকলো পোষ্যর ব্যাপারটা যখন ওইটা বললো আমি তখন একটুখানি মনের মধ্যে একটু ডাউট হয়েছিল। তবে আমি ভাবলাম কি তাহলে হতে পারে এরকম ডাউট হয়েছে, এটা কিন্তু এটা হয়েছে আমার ডাউট, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু ব্যাপারটা কি বলতো, আমার মধ্যে এতটা পরিমাণে ওর প্রতি দুর্বলতা কাজ করছিল, ওর প্রতি দুর্বলতাটা এতটা বেশি কাজ করছিল, ওর 2টো চোখের জল। সেই সময় আমাদের দীপ্তিদির চ্যানেলে MSL এর হয়ে 2টো রিনি আর রিনি আর আরেকজন আছেন, নামটা সব ঠিক মনে করছে না, দুজন যখন লাইভ করছিল সেই সময় ওই লাইভ দেখে আমি তো কান্নাকাটি করে অস্থির। ওর হোয়াটসঅ্যাপে আমি কাঁদতে কাঁদতে যে কত মেসেজ করেছি আমি ঠিক জানি না। আমার সহানুভূতিটা এতটা দুর্বলতার জায়গা নিয়ে নিয়েছিল সেটাই ভাবিনি, সেই জন্য আমার চোখ খুলেও নি, আমি ওই জায়গাটাকে দেখেও হয়তো দেখিনি। হলেও হতে পারে না ও খারাপ হতে পারে না, ও খারাপ হতে পারে না, এইটা বলতো মন, ও খারাপ নয়। তা এটা মনে হয় ও এরকম করে বলতে চায়নি, হয়তো আমি এরকম করে ভাবছি, এরকম ভেবেছিলাম, আমি সত্যি ভাবিনি। তারপর তোমরা মামি মানে ভাগ্নের সাথে, তারপরে হচ্ছে জয়িতার ছেলের সাথে, তারপরে অনেকের সাথে ওর সম্পর্ক, তারপরে ম্যান্ডির যে বললো যে ওর 10 বছরের ছোট, ও যখন বললো সেটা নিয়েও মনের মধ্যে যে সন্দেহ হয়নি তা নয়, সন্দেহ হয়েছে। কিন্তু যে বললাম দিনের পর দিন ও আসতো আর মাসে একবার করে চোখের জল ভাসিয়ে কান্নাকাটি করে মন জয় করে নিত, আমার মনটা কিন্তু ওরকম করেই গলেছে। আমি চোখের জল সহ্য করতে পারি না, ওরকম করেই গলেছে, বুঝতে পেরেছো? এই যে এতগুলো যে ঘটনাগুলো হয়েছে সেই ঘটনাগুলোকে জেনে শুনে ও যে শয়তান, জেনে শুনেও আমি ওকে আটকে রাখিনি। আমার চোখের মধ্যে ভালোবাসার একটা পট্টি পড়েছিল, এটা আমি অস্বীকার করতে পারবো না। আমি জেনে শুনে ওকে আগলে রাখিনি। তোমরা বলছো যে জেনে শুনেও এতদিন ধরে আগলে রেখেছো, না রাখিনি জেনে শুনে আগলে। আমি কবে বুঝতে পারলাম যে আমি যেরকম আমার অন্তরাত্মা বলছে, আমার ব্রেন একটা কথা বলছে যে না তুই যেটা ভাবছিস সেটাই ঠিক, ও কিন্তু ভালো নয়, ও কিন্তু অন্য লাইনের কথা বলে, অন্যরকম, ও কিন্তু স্বার্থপর। কিন্তু মন বলছে না না না, এটা হতেই পারে না, ও এত ইনোসেন্ট, ও এরকম কান্নাকাটি করছে, ও দিনের পর দিন কান্নাকাটি করছে, দাদা এত ভালো। হ্যাঁ, নো ডাউট দাদা ভালো, আমি দাদাকে নিয়ে কোনোদিনও খারাপ কথা বলতে চাইনি, নো ডাউট দাদা ভালো, দাদাকে আমি সরাসরি দেখেছি ভীষণ ভালো। কিন্তু এই ভালোটা দাদা ভালোটা ভালো নয়। যেই ভালো তার ওয়াইফকে তার মানে সব কিছুর থেকে বাঁচায়, সেই ভালোটা ভালো নয়। হ্যাঁ দাদা ভালো, সরল সাদা মানুষ বলেই কিন্তু ও বেঁচে গেছে, এটা হচ্ছে বাস্তব কথা। তো এইগুলো আমার মনে, এই ব্রেন এক কথা বলছে, মন এক কথা বলছে, কিন্তু মনের কথা শুনে ব্রেনের কথাকে আমি ইগনোর করছি।
কিন্তু ওই যে বলে না বেশি দিন সব কিছু রাখা যায় না, ওই যে আমি ওকে কথা দিয়ে ফেলেছিলাম। আর আমার কথা তো বাবা, আমি নিজেও আমি আমার কথা ভাঙতে পারি না, এরকম একটা মানে আমি মনে হচ্ছে মানে ওই সত্যবাদী রাজা যুধিষ্ঠির বা বলতে পারো যে মানে আমি যা বলে ফেললাম মানে সেটা বেদ বাক্য, এরকম আমি আমার ক্ষেত্রে মনে করি। না ওকে কথা দিয়ে দিয়েছি মানে আমাকে করতেই হবে। আমার পার্সোনাল লাইফে বলে ফেলেছি আমি কাজটা করবো বা আমি এই জায়গাটা যাবো, আমার সময় হচ্ছে না, আমার ভীষণ পরিমাণ আমার কষ্ট হচ্ছে, আমি ওই জায়গাটা আজকে যেতে পারছি না, বাবা কথা দিয়ে ফেলেছি, বাপরে বাপ কথা খেলাপ করা যাবে না, না যেতেই হবে, 5 মিনিটের জন্য হলো আমি গিয়ে আসি, মানে কথার খেলাপ আমি করতেই পারি না। সেরকমই ওকে আমি কথা দিয়েছিলাম, যে কথা দিইনি মানে আমি ওকে বলেছিলাম যে আমি তোমার বিরুদ্ধে যদি কোনোদিনও ভিডিও করতে হয় তাহলে আমি কিন্তু কোনোদিনও ভিডিওই করবো না, চ্যানেলটাই বন্ধ করে দেবো, এরকম ধরনের একটা কমেন্ট করেছিলাম, মেসেজ করেছিলাম। তো ওর তরফ থেকে বরাবরই লাভ রিয়াক্ট আসতো, আর 2-1 হ্যাঁ বা না আসতো, এই বেশি কিছুই আসতো না। বুঝিনি তো, সত্যি বুঝিনি। এবার আমার এই না বোঝাটা যে আমার কতটা বোকামি সেটা তো আমি 1.5-2 মাস যখন ভিডিও না দিয়েছি তখন বুঝেছি। আমি অরিজিনালি যখন দেখতে পেলাম, বুঝতে পেলাম আমার মন হারছে, ব্রেন বলছে না তোকে হারতেই হবে, মনকে বলছে হারতেই হবে, এবং ব্রেন বলছে না ও এইটা ঠিক নয়, তো ঠিক নয়, তুই দেখার চেষ্টা কর। আস্তে আস্তে যখন বুঝতে শিখলাম, দেখতে শিখলাম, ম্যান্ডিও যখন বললো, আরো অনেক প্রমাণ একটার পর একটা পেলাম। তারপরে যখন ও সঞ্জয়ের সাথে ভেতরে কথা বলেছি, এই কথাটা বলেছি সেটা জানতাম না, পরে শুনলাম সঞ্জয়ের সাথে আমার মিটমাট হয়ে গেছে, তোমরা ইয়ে করে নাও, সঞ্জয়কে নিয়ে আর বাজে কথা বলো না। তখন মনের মধ্যে একটু সন্দেহ হলো, তারপরে আস্তে আস্তে সরে আসলাম। তারপরে ম্যাডাম আসলো, ম্যাডাম এসে ওকে অনেক কিছু বললো, মানে আমি ইতস্তত বোধ করছি, মানে আমার ভালো লাগছে না, ওকে নিয়ে নোংরা কথা বলছে সবাই, ওকে নিয়ে সবাই বাজে কথা বলছে, আমার কষ্ট হচ্ছে। এই করতে করতেই ভাবলাম ধুর ভিডিওই করবো না, ওর বিরুদ্ধে যেতে হচ্ছে এখন আমাকে, কারণ ও যে কাজগুলো করছে আমার ভালো লাগছে না, ওর বিরুদ্ধে আমাকে যেতে হচ্ছে। ভিডিও করাটা বন্ধ করে দিলাম। আমি আশাহত হয়েছি, আমি ভেবেছিলাম আমার ভিডিও বন্ধ করাতে সেই মানুষটার উপর এফেক্ট ফেলবে, যে হঠাৎ করে যে আমাকে দিন রাত কান্নাকাটি করে হোয়াটসঅ্যাপে ইয়ে করতো, মেসেজ করতো, SMS করতো, দিন রাত কান্নাকাটি করে, যখনই ওর বিরুদ্ধে প্রচণ্ড পরিমাণে নোংরামি হতো তখন আমি কান্নাকাটি করেই প্রায় ওকে ভিডিও কল করতে করতে বা ভয়েস রেকর্ড করতে করতেই হয়তো কান্নাকাটি করে ফেললাম, চোখে অঝরে জল পড়লো, এরকম একটা ব্যাপার আমার মধ্যে কাজ করছিল আর কি। সেই সময়টাতে আমি যখন ভিডিওটা ছেড়ে দেবো তাহলে মানবিকতার খাতিরেও মানুষ একবারে খোঁজ নেবে যে কি ব্যাপার, মন্দি ভিডিও করা বন্ধ করে দিল কেন হঠাৎ করে। কিন্তু না, 1.5 মাস পার হয়ে গেছে, প্রায় 2 মাস আমি ভিডিও দিই না, আমার চ্যানেল বসে গেছে, আমার চ্যানেলের অস্তিত্ব প্রায় শেষ হয়ে গেছে, তারপরেও ওই তরফ থেকে একটা মেসেজ আসেনি, একটা ভয়েস রেকর্ড আসেনি, একটা কিচ্ছু আসেনি। মন হেরে গেছে, ব্রেন জিতে গেছে, ভীষণ কষ্ট পেয়েছি। কিন্তু ভেবেছি যে না, যাকে মন থেকে ভালোবেসেছি তার বিরুদ্ধে কথা বলতে পারবো না, চলো ভিডিওটা আমি শুরু করি। কারণ একজন এসে আমাকে বলেছে, নাম আমি তাকে বলতে পারছি না, তার নাম বলেছে তুমি যার জন্য তোমার চ্যানেল শেষ করে দিয়েছো সে দিব্যি ভিডিও করছে, ইনকাম করছে। কার জন্য কি করছো? ওয়াইটি বাবা, ওয়াইটিতে কেউ কারোর জন্য কিছু করে এরকম করে ত্যাগ স্বীকার করে? সত্যি তো, এবার ভিডিও করতে হবে, তাই বলে ওকে নিয়ে ভিডিও করবো না, ভালোবেসেছিলাম তো ভিডিও করবো না। আবার মনকে বুঝ দিয়েছি, দিয়ে আমি কি করেছি, ওই টিনার হয়ে ভিডিও করা শুরু করলাম, ইমোশনসটা টিনার উপরে ব্যয় করতে শুরু করলাম। তখন টিনাকে নিয়ে তুমুল সবাই মিলে ভিডিও করতে শুরু করছে, আমিও টিনাকে নিয়ে ভিডিও করতে শুরু করলাম, কারণ আমার ভিউজ সে সময় হবে না, কারণ আমি পুরো 1.5 মাস ভিডিওটা দেওয়া বন্ধ করে আমার চ্যানেলে করে মা বোন সব এক করে রেখে দিয়েছি। আমার সেই সময় ভিউজ হবে না, আমি জানি আমাকে খাটতে হবে, অনেক খাটতে হবে। আমার চ্যানেলে ভিউজ কম, আমার চ্যানেলে গ্রোথ কম, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কমের জন্য দায়ী একমাত্র আমি কাউকে দায়ী করছি না। আমি দায়ী, আমার ইমোশনস দায়ী, আমার ভালোবাসা দায়ী, আমার অনুভূতি দায়ী। কিন্তু দিদি এটা ঠিক নয় যে আমি জেনে শুনেও চুপ ছিলাম। আমি জেনেছি সব, কিন্তু মন এবং মানসিকতার মধ্যে প্রচন্ড পরিমাণে যুদ্ধ করছিলাম। ওই যে বললাম, তোমরা আগের থেকে রুট চিনতে পেরেছো, তোমরা আমার থেকে অভিজ্ঞ, তোমাদের আমার আগের থেকে চ্যানেল খোলা আছে, তোমরা দেখে শিখেছো। কিন্তু আমি যখন চ্যানেল খুলেছি আমি ওকেই দেখেছি, বুঝতে পেরেছো? আমি কিছু জানিও নি, কিছু বুঝিও নি, ভালোবেসে ফেলেছি। এটাই তো বাস্তব হয়েছে, বুঝতে পেরেছো? আর যখন এত বাজে কথা শিখলো, এত বললো, আমার ওই একটা $1 নিয়ে যখন ওর এত বড় সমস্যা হলো, তারপরে তো আর ভালোবাসা থাকেই না। তারপরেও মুখ খুলতে আমার বহুদিন সময় লেগেছে, কারণ আমাকে প্রস্তুত হতে হয়েছে, আমাকে তৈরি হতে হয়েছে। লাস্ট বার ও তখন দিল যখন ওই রেকর্ডিংটা ও ছাড়লো, সেদিনকাই আমার বাঁচা কুচা যে আমার মনের মধ্যে যা ছিল সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে এবার মনকে বলেছি, তুই তোর জায়গায় থাক, এবার আমি কন্ট্রোভার্সি করবো, ব্রেন দিয়ে কন্ট্রোভার্সি করবো, আমার যা দূরদর্শিতা রয়েছে আমি সেটা দিয়ে কন্ট্রোভার্সি করবো। সেই জন্য বললাম, আমি জেনে শুনে কিন্তু ওর পাশে
জেনে শুনে অন্যায়কে সাপোর্ট করিনি। যা করেছি, যেভাবে করেছি সব তোমাদের সামনে তুলে ধরলাম। এরপর ডিসাইড তোমরা করবে, হ্যাঁ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, তার শাস্তি ভোগ করেছি, করবো। আমি আরো 1-1.5 বছর পিছিয়ে গেছি, ঠিক আছে, ওই যে বললাম নতুন করে সবকিছু শুরু করছি, ঠিক আছে, এই তোমাদেরকে জানিয়ে রাখলাম। একটুখানি এইসব ব্যাপারটাকে একটু কারেকশন করা দরকার ছিল, সেই জন্য কারেকশন করলাম। যাই হোক, আমি আশা করি তোমাদের কাউকে কোনো রকমভাবে অ্যাটাক না করে, বাজে কথা না বলে, বা আমি কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ না করে প্রায় 23 মিনিটের একটা ভিডিও শ্যুট করলাম। তো চলো আজকের মতন এখানেই শেষ করলাম। এরপর থেকে বললাম না, মনকে আর কোনো রকম প্রশ্রয় দেওয়া যাবে না, ব্রেন দিয়ে কাজ হবে, ঠিক আছে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।